দেশের নাগরিক সমাজের মানুষ কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেননি এবং সারা বছর স্বস্তিতে থাকতে পারেননি। গোয়েন্দা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর এক ভয়ঙ্কর বৃত্তের মধ্যে আমাদেরকে বসবাস করতে হয়েছে। এই বিষাক্ত অনতিক্রান্ত বৃত্তের মধ্যে বাস করতে হয়েছে সারা জাতিকে। সেই পরিবেশ পরিস্থিতি এখন ছিল। আমরা মনে করি যে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে সংস্কারের সুপারিশ করে নির্বাচন অনুষ্ঠান করা এই জন্যই যে নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়, গণতান্ত্রিক দেশগুলো থেকে শুরু করে বাংলাদেশের জনগণ দেখতে চায়। নির্বাচিত সরকারই হচ্ছে বৈধ সরকার। সুতরাং এই সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ সংগ্রামের ফসল, দীর্ঘ আন্দোলনের ফসল, দেড় যুগের আন্দোলনের ফসল। সুতরাং এইটা নিয়ে গড়িমসি এটা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়নি এবং এটা হবে না। এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট করে দেওয়া দরকার যে নির্বাচন কবে অনুষ্ঠিত। এই নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। সব কথাই কি ঠিক এমন আমি বলবো না, কিন্তু যতদিন পর্যন্ত না বিষয়টি স্পষ্ট করা হবে ততদিন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে। চক্রান্তকারীরা নানা ধরনের গুজব রটাবে, অপতথ্য ছড়াবে, এই কাজগুলো করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তাই এই বিষয়গুলি অত্যন্ত পরিষ্কার করে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা দরকার। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের কোটি কোটি মানুষ, বাংলাদেশের যারা নাগরিক, তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের হয়েছে, উত্থান হয়েছে কোথায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন গ্রামে। এখানে যারা ধর্মপ্রাণ মানুষ তারা উপাসনালয়ে যাচ্ছেন, মসজিদ, মন্দির, প্যাগোডায়। যারা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছেন তারা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড করছেন। বরং ফ্যাসিবাদের ছোবললে, বিষাক্ত ছোবললে মানুষ একটু নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারছে, মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে, পেশাজীবীরা তাদের যে পেশা সেই পেশায় নিয়োজিত থাকতে পারছে। এমনকি আমরা রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রামে গণতন্ত্রকে উদ্ধারের জন্য কাজ করেছি তারাও মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে এই এখন পর্যন্ত কিছুটা হলেও আমরা কথা বলতে পারছি, যেটা সেক্ষেত্রে সম্ভব ছিল। হ্যাঁ, গণতন্ত্রে তো কথা বলাও যাবে, কথা নিয়ে আলোচনা সমালোচনাও করা যাবে, এটাই তো গণতন্ত্রের প্রধানতম শর্ত। সেগুলো রয়েছে, কিন্তু এই যে বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছেন যারা, তারা ইতিপূর্বেও করেছে। বিএনপি যখন ক্ষমতায় অথবা বিএনপি অপোজিশনে থাকলেও নানাভাবে কালিমালিপ্ত করার জন্য তারা নানা ধরনের প্রচেষ্টা চালিয়েছে এবং তারা যে এই প্রচেষ্টাটা চালিয়েছে চক্রান্তমূলকভাবে, এইটা আবার তাদেরই মুখ থেকে, তাদের দোসরদের মুখ থেকেই বেরিয়েছে। শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন একজন পুলিশের আইজি, তিনি রিটায়ার্ড করার পর তখন শেখ হাসিনা ক্ষমতায়, তিনি একটি বই লিখেছেন, তার মানে এক ধরনের একটা বায়োগ্রাফি তিনি লিখেছেন। সেই তার লেখার মধ্যেই তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার আমলে জঙ্গিবাদ দমনের নামে মানে মাঝে মাঝে যে কাজগুলো তিনি দেখাতেন এগুলো যে নাটক,
সেই নাটকের একটা পরোক্ষ উল্লেখ আইজি সাহেবের বইয়ের মধ্যে আছে। মোহাম্মদ শহীদুল ইসলাম বা শহীদুল হক বোধহয় তার নাম, শহীদুল হক তার নাম, তার বইয়ের মধ্যে এটা আছে। সুতরাং এই একটা লাইনেই প্রমাণিত হয় শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকে। সেটা ছিল তার এই 16 বছরের একটি রাজনৈতিক অপকৌশল এবং একটি ঘৃণ্য অপকৌশল। এই অপকৌশল দিয়ে তিনি তার রাজত্ব চালাতে চেয়েছেন এবং তাদেরকে যারা তাদের আন্তর্জাতিক প্রভু যে দেশটি, তারা তাদেরকে মদত দিয়েছে এবং এখনো পর্যন্ত যে টোনে আওয়ামী দোসররা, ফ্যাসিবাদীরা কথা বলে, আমরা সেখান থেকে, সেই দেশ থেকে একই রকম টোন আমরা পাই। আমরা তো এটাও জেনেছি যে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা 16 বছর এখানে হত্যা, খুন, জখম এবং রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী অর্থাৎ তাদের যে সমস্ত পুলিশ, র্যাবের লোকরা যারা পালিয়ে গিয়েছে, দলের নেতাকর্মী সহ এবং রাষ্ট্রীয় কর্মচারী যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জুলুম, নিপীড়ন, নির্যাতন, হত্যা, রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে, তারা তো পার্শ্ববর্তী দেশে তাদের অবস্থান করছে। এটা তো আমরা শুনেছি, এটা তো আমরা জানছি, নানাভাবেই জানছি। অনেক লোক যারা ধরা পড়েছেন পার হতে গিয়ে, সেখান থেকেই তো প্রমাণিত হয় যে তারা নানাভাবেই সেখানে গেছেন এবং বেশিরভাগ মানুষ গেছেন, এর বাইরেও বিভিন্ন দেশে গেছে। সুতরাং তারা তো বসে নেই, তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রাখানোর জন্য। বিভিন্ন ভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার। আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোন ঘটনা ঘটেছে, সেটা তো হয়নি। কিন্তু যে কাজগুলো তাদের পক্ষে করা সম্ভব, তারা সে কাজগুলি এখন বসে থেকে করছেন। কোন দেশে আশ্রয় নিয়ে, তাদের তো প্রচুর টাকা, আমি আগেই বলছি, এত টাকা তারা করেছে, এত অবৈধ উপার্জন করেছে, এত লুটপাট করেছে, সেই টাকা তারা এখন এই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আজকেই একটি খবর, মানে টাকার একটি ছোট্ট ঘটনার কথা বলি। 20% জায়গা জেলা পরিষদে, সেটা দখল করেছিলেন হচ্ছে তৎকালীন মেয়র তাপস সাহেব। সেখানে 10 তলার বিল্ডিং শুরু করেছে, সিটি কর্পোরেশনের মধ্যে সেটা দখল করেছে। এখন জেলা মানে পরিবর্তন হয়ে গেছে, তাপস নেই, কোথায় আছে কেউ জানে না, পালিয়ে গেছে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত জেলা পরিষদকে সেই জমিটা ফেরত দেওয়া হয়। তারপরে আমাদের প্রশাসন দোসররা এখনো বসে আছে। আমরা যে বারবার এই কথাটা বলি, এটা তো মিথ্যা কথা নয়। তো এই ধরনের কত শতাংশ, কত কাঠা জায়গা জমি শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের যারা সুবিধাভোগী তাদের রয়েছে, এবং এই টাকাগুলো অনেক ফ্লাইট করে নিয়ে গেছেন, যেটা নিতে পারেননি তার সেগুলো তারা গোপনে রেখেছেন, এবং সেখান থেকে নানা ধরনের অন্তর্ঘাতমূলক কাজ তারা করে যাচ্ছেন বা করবার আমরা মাঝে মাঝেই ঘোষণা শুনি। কখনোই অনুতপ্ত হয় শেখ হাসিনার যে কয়েকটি বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, কোথাও অনুতপ্ত হওয়ার আমরা কোনো নিদর্শন পাইনি। প্রত্যেকটা হচ্ছে প্রতিশোধ নাও, ধরো মারো। আরে আমি মুগ্ধের বাড়ি গেছি ঈদের দিন, কি প্রাণবন্ত একটি ছেলে, খুলনা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে অনার্স পাস করে মাস্টার ডিগ্রি ছিলেন। এক ভাই চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে সে মার্কেটিং এর উপর মাস্টার্স করে সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, আরেকটি ভাই ইটালি থেকে মাস্টার্স করছে। স্নিগ্ধ সেই পরিবারের একটি ছেলে, মুগ্ধ,
তাকে নির্মমভাবে হত্যা করেছে। মুগ্ধর জন্য, আবু সাইদের জন্য, আহনাফের জন্য, এইরকম অসংখ্য আহনাফ, মুগ্ধ, ফাইয়াজ, ফারহান ফাইয়াজ, এই সমস্ত মাসুম বাচ্চারা অকাধারে জীবন দিল গণতন্ত্র ফেরানোর জন্য। এটার জন্য শেখ হাসিনা যদি বাংলাদেশের লোক তো করতো, কমপক্ষে হলেও একটা অনুশোচনা তার মধ্যে হতো। সেই অনুশোচনার কথা নয়, বরং তার ক্যাডার বাহিনীকে, তার অবৈধ টাকার যে সমস্ত ক্যাডাররা রয়েছে এখন বিভিন্ন জায়গায়, তারা নানাভাবেই আজকে মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। আর যারা পালিয়ে আছেন বিভিন্ন দেশে, সেইখান থেকে তারা বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য প্রচেষ্টা করছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মুহূর্তে এগুলো নিয়ে কি করছে, শুধু একটা বিবৃতি দিলেই হয়ে যাবে? এই যে ঘাপটি মেরে বসে থাকা লোক কেন? এখনো তো প্রশাসন দিয়ে তো চলছে, প্রশাসন লোক দিয়েই তো আপনার সিটি কর্পোরেশন চলছে। তাহলে তাপসের দখল করা জমি ফেরত দেওয়া হয় না কেন? অর্থাৎ চারিদিকে, প্রশাসনের চারিদিকে আমরা বারবার বলছি মোশাররফ হোসেন, কিন্তু আপনাদের উপদেষ্টা এরা অনেক বড় বড় কথা বলছে, সবক দিচ্ছে, কে ভালো কে মন্দ এর আগেও দিয়েছেন ক্ষমতাসীন হওয়ার পর, এখনো আবার দেখছি বক্তব্য ভাইরাল করছেন বিএনপির নাম ধরে, ছাত্র দলের নাম ধরে। আরে প্রতি সময়, প্রতিবারই, বিভিন্ন সময় প্রতিটি বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারে বিএনপির নাম করে, দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা ক্রমাগতভাবে নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কত অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, একবার বিএনপির নেতা থেকে শুরু করে ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, কই এই ব্যাপারটা তো একবার উল্লেখ করলেন না শাফাত সাহেব? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন, সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন। এর আগেও আপনি দিয়েছেন ক্ষমতায় বসার পর পর, এবং আপনি 2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে।